সময় বড়ই শক্তিশালী। অর্থনীতিবিদদের মতে প্রতিটি বিনিয়োগকারীর ঝুঁকি নির্ভর করে তার ব্যক্তিগত ইতিহাসের উপর, তার বুদ্ধিমত্তা ও শিক্ষার উপরে নয়, শুধুমাত্র তার ভাগ্য এবং পরিস্থিতির উপর, যে সে কখন এবং কোথায় জন্মেছে। সে তার সম্পদ দিয়ে কী করবে সেটা তার উপর নির্ভর করে। হ্যালো বন্ধুরা, আমি আরজে প্রাচী এবং আলোচনার বিষয় হল মর্গান হাউসেলের লেখা দ্য সাইকোলজি অফ মানি বইটি, যেটিতে লেখক সম্পদের মনস্তত্ত্বকে অনেক গভীরতার সঙ্গে ব্যাখ্যা করেছেন। ফাইন্যান্সিয়াল টাইমস 2019 সালে বিখ্যাত বন্ড ম্যানেজার বিল ক্রুসের সাক্ষাৎ নিয়েছিল। গ্রস স্বীকার করেছেন যে তিনি যদি 1 দশক আগে বা পরে জন্মাতেন তবে তিনি আজ যেখানে আছেন সেখানে পৌঁছাতে পারতেন না। তার কর্মজীবন সুদের হারের প্রজন্মগত পরিবর্তনের সাথে পুরোপুরি মিলে যায়, যা বন্ডের মূল্যকে একটি টেল ওয়াইন্ড দেয়। এই বন্ডগুলি আজকের প্রজন্মের জন্য প্রচুর অর্থ উৎপাদনকারী মেশিন ছিল, আর অন্যদিকে তার বাবার প্রজন্ম, যারা অনেক মুদ্রাস্ফীতি নিয়ে বড় হয়েছে, তারা এটাকে অর্থের অপচয় ছাড়া আর কিছুই মনে করে না। নিয়ম অনুযায়ী লোকেদের উচিত তাদের লক্ষ্য এবং বিনিয়োগের বিকল্প ও বৈশিষ্ট্যগুলির উপর ভিত্তি করে এই সিদ্ধান্তগুলি নেওয়া, কিন্তু প্রায়ই মানুষ তা করে না। অর্থনীতিবিদরা দেখেছেন যে লোকেরা জীবনযাত্রা এর বিনিয়োগের সিদ্ধান্তগুলিকে প্রভাবিত করে ফেলে, বিশেষ করে তাদের অভিজ্ঞতার উপর যখন তারা অল্প বয়সে ছিল। মানে, যদি সময় এবং বয়সের সাথে যে পরিবর্তন আসা উচিত তা আসে না, এবং কখনো কখনো তারা এই কারণে পরাজিত হয়। আপনি যদি উচ্চ মুদ্রাস্ফীতির যুগে বড় হয়ে থেকে থাকেন, তবে আপনি বাজারে বিনিয়োগ করার খুবই কম সুযোগ পেয়ে থাকবেন। অন্যদিকে যখন স্টক মার্কেট শক্তিশালী ছিল, সেই সময়ে যদি আপনি জন্মে থাকেন, তাহলে আপনার স্টকে আরও বেশি বিনিয়োগ থাকবে। দুটো গ্রুপের মানুষ শেয়ার বাজারকে কাজের বিভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে দেখেন, কারণ তাদের জন্মের বছরগুলি একটি লম্বা পার্থক্যের অধিকারী, এবং সময়ের পরিবর্তনই তাদের দৃষ্টিভঙ্গির পরিবর্তনের একমাত্র কারণ। কে না জানে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানি ও জাপানের স্থানীয় শেয়ার বাজার সম্পূর্ণ নিশ্চিহ্ন হয়ে গেছিল। এসব দেশে ব্যাপক বোমা বর্ষণ করা হয়েছিল। যুদ্ধের শেষে জার্মান কৃষকরা খুব কম উৎপাদন করতে সমর্থ হয়েছিলেন। অন্যদিকে এটিকে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে তুলনা করুন, যেখানে স্টক মার্কেট দ্বিগুণেরও বেশি বেড়ে গিয়েছিল এবং অর্থনীতি প্রায় 2 দশকের মধ্যে সবচেয়ে শক্তিশালী হয়েছিল। এখন এমন পরিস্থিতিতে টাকা, কর্মসংস্থান, ব্যবসার মতো বিষয়ে এই ভিন্ন দেশের মানুষদের এই একই মতামত কি আশা করতে পারি আমরা? অর্থের প্রতি তাদের একটা আলাদা দৃষ্টিভঙ্গি তৈরি হয়েছিল, এবং যখন এটি ঘটে তখন একদল লোকের কাছে যা সঠিক বলে মনে হয় তা অন্যের কাছে অসম্মানজনক বলে মনে হতে পারে। প্রায়শই লোকেরা তাদের কাছে থাকা অর্থের উপর ভিত্তি করে আর্থিক সিদ্ধান্ত নেয়, তাই তাদের কাছে ভুল তথ্য বা অসম্পূর্ণ তথ্য থাকতেও পারে। তারা গণিতে খারাপ হতে পারে বা কিছু অকেজো মার্কেটিংয়ের শিকার হতে পারে। তারা জানে না তারা কি করছে, তবে এটা নিশ্চিত যে তারা নিজেরাই সঠিক কাজ করছে। তারা নিজেদেরকে বুঝিয়ে নিয়েছে যে তারা যা করছে সেটা সঠিক। এর একটি সাধারণ উদাহরণ হল লটারির টিকিট, যা মার্কিন বাজারে সবচেয়ে বেশি বিক্রি হয়। আর কারা এই টিকিট কেনে? বেশিরভাগই দরিদ্র মানুষেরা। তারা এমন কিছুতে তাদের অর্থ ব্যয় করে যার 1 মিলিয়নেরও মধ্যে মাত্র একটি সুযোগ রয়েছে। আমরা তাদের পাগল মনে করতে পারি, কিন্তু আপনি আর আমি সেই আয়ের বাঁধনের মধ্যে নেই। হয়তো লটারির টিকিট কেনাই তাদের জীবনের একমাত্র সুযোগ, যেখানে তারা তাদের স্বপ্নকে বাস্তবে পরিণত করতে পারে। আপনাকে এই যুক্তির সাথে একমত হতেই হবে, কিন্তু এই টিকিট কেন এত বিক্রি হয় সেটা বোঝা কিন্তু গুরুত্বপূর্ণ।
এটা টাকার মনস্তত্ত্ব ছাড়া আর কিছুই নয়। আমাদের এই যুক্তিবাদী চর্চা চলতেই থাকবে, আপনারাও সাথে থাকবেন।